ফিফা ওয়ার্ল্ড কাপের ড্র শুক্রবার রাতে একেবারে পারফেক্ট টাইমিং। এই ড্রটা প্রথমবারের মতো 48 দেশ নিয়ে হতে যাচ্ছে, অর্থাৎ আমরা ইতিহাসেই প্রথমবারের মতো 48 দেশের বিশ্বকাপের ড্র দেখব। এই ড্র আপনি কি করে দেখবেন, এই ড্র কি করে অপারেট হবে, কে কার প্রতিপক্ষ হতে পারে, তাই নিয়ে আমাদের আলোচনা। ওয়ার্ল্ড কাপ দুয়ারে কড়া নাড়ছে বলেন, একেবারেই তাই। ওয়াশিংটনে হবে ড্র, রাত 11টায় সেই ড্র অনুষ্ঠান। 42টা দল চূড়ান্ত হয়ে গেছে, 6টা দলকে প্লে অফ খেলতে হবে মার্চ পর্যন্ত। সুতরাং সেই 6 দলকে সিকিউর, মানে নামগুলো না জেনে বাকি 42 দল কে কোন জায়গায় পড়ছে, কার এগেইনস্টে কে খেলছে, তার সবকিছু আসলে জানা যাবে আগামীকাল। এবং আমার মনে হয় হচ্ছে আপনার এই যে ওয়ার্ল্ড কাপের সব আমেজ এই ড্রয়ের পরপরই হয়ে যাবে, কারণ তখন আপনি জানবেন কে কার সাথে খেলছে, কে কোথায় খেলছে, এবং বাকি ইকুয়েশন গুলো তখন চলে আসবে। মানে আপনি জানতে পারবেন যে কে কার আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, ব্রাজিল কিন্তু একসঙ্গে পড়বে না, এটা একবার জানিয়ে রাখি। আচ্ছা, এই ড্র শুরু করতে গেলে ড্র আপনি কি করে এটা ফাংশন করবে, এই ব্যাপারগুলো জানা দরকার, তাই না? আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, বিসমিল্লাহ। ড্রয়ের পট দিয়ে আমরা শুরু করি। পট 1, 2, 3, 4, মোট 4টা পট। ঠিক আছে, এই 4টা পটে 48টা দেশে আছে ওখানে, এবং এই এক একটা পট থেকে এক একটা করে দেশের নাম নেওয়া হবে, এক একটা করে গ্রুপে পড়বে। আমরা পটগুলো একটু দেখে নেই। পট 1 এবং পট 2 তে কারা আছে? পট 1 এ আছে স্বাগতিক 3 দেশ, অর্থাৎ কানাডা, মেক্সিকো এবং ইউএসএ। সঙ্গে আছে ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ দল স্পেন, ফিফা র্যাঙ্কিং এর দ্বিতীয় দল আর্জেন্টিনা, তৃতীয় স্পেন, চতুর্থ ইংল্যান্ড, তারপরে ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি। আপনার ঘটনা হচ্ছে যে পট 1 এ যে 12টা স্পট, সেখানে 3টা স্বাগতিকদের স্পট যদি আপনি ছেড়ে দেন র্যাঙ্কিং এর ওই 1 থেকে 9 এর, বাকি সবার জায়গা হয়েছে পট 1 এ। এরপর যে র্যাঙ্কিং এর জায়গাটুকু, অর্থাৎ 10 থেকে পরের যেই 12টা টিম, তারা আসলে আছে পট 2 তে। ক্রোয়েশিয়াকে আপনি সেখানে পাবেন, সুইজারল্যান্ড, ইরান, সাউথ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, তাদের সবার জায়গা হয়েছে পট 2 তে। অর্থাৎ পট 1, পট 2 আমরা দেখে ফেললাম। পট 3, 4 যখন আমরা দেখব, তখন সেখানে হচ্ছে পট 4 এ আমরা বেশ কিছু 6টা স্পট আসলে সেই ফাঁকাটা রাখতেই হচ্ছে প্লে অফের জন্য। বাকি যারা যারা রয়েছেন পট 3 এবং 4 এ। পট 3 তে আছে নরওয়ে, যারা 98 সালে সবশেষ বিশ্বকাপ খেলেছিল, পানামা, যারা আরো একবার বিশ্বকাপে অংশ নিচ্ছে, মোহামেদ সালাহর মিশর 2018 ফলে আবারও বিশ্বকাপে তারা এসছে, আলজেরিয়া 14 পরে বিশ্বকাপ খেলতে যাচ্ছে যারা, স্কটল্যান্ড 98 সালের পরে তারাও বিশ্বকাপে অংশ নিচ্ছে, পারাগুয়ে 2010 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল, এরপরে আর খেলতেই পারে নাই, সেই পারাগুয়ে আছে বিশ্বকাপে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, দক্ষিণ আফ্রিকা। এখানে দেখার বিষয় হচ্ছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে উজবেকিস্তান, তারাই একমাত্র দল যারা পট 3 তে আছে, বাকিরা সবাই পট 4 এ। পট 4 এ আছে জর্ডান, তারাও প্রথমবার বিশ্বকাপ খেলবে, কেপ ভার্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড। এরপরে হচ্ছে একটু ম্যাচের ব্যাপারটা, যে ইউরোপের প্লে অফ জয়ী ABCD, এটা কি, এটা আমরা পরে ব্যাখ্যা করছি। ইন্টার কনফেডারেশন প্লে অফ জয়ী 1 এবং 2, তার মানে যে নিচের দুটো স্পট, তাই নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। তো ইউরোপের এই প্লে অফ জয়ী ABCD ব্যাপারটা কি, সেটা আমরা দেখলে বুঝবো যে ইউরোপের যে প্লে অফ বাকি রয়েছে সেখান থেকে আমরা যে 4টা দল আছে, তাই তো মানে আসল জিনিস, তাই না? যারা ইতালিকে এখনো খুঁজে পান নাই, এই হচ্ছে ABCDর উইনার। তার মানে আপনি এখানে যদি খেয়াল করেন, এইখানে হচ্ছে গিয়ে আপনার 4টা দল থ্রু করবে। প্রথমে ইতালি এবং নর্দার্ন আয়ারল্যান্ড, তাদের মধ্যে যারা জিতবে তাদের সাথে আবার ম্যাচ হবে ওয়েলস এবং বসনিয়ার মধ্যে যারা জিতবে তাদের। অর্থাৎ এই জায়গায় আপনি 16টা দলের মধ্যে থেকে 4টা দল পাবেন যারা ইউরোপ থেকে কোয়ালিফাই করবে 2026 বিশ্বকাপে। ডেনমার্ক রয়েছে সেখানে, চেক রিপাবলিক, ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করেন সুইডেনও কিন্তু হচ্ছে এই তালিকায় রয়েছে। দেখা যাক এটার মধ্যে থেকে ওই ইকুয়েশনগুলো মার্চে যে আলটিমেটলি আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবং বাকি যেই 2টা স্পট, সেই 2টা স্পটে 4টা দল আসলে লড়ছে। সেম ভাবেই 2টা ম্যাচ, 4টা দলের মধ্যে থেকে উঠে যাবে 2টা। এখান থেকে যদি আমরা প্রেডিক্ট করি, আন্দাজ করার জন্য, মানে যেটা কাজের সুবিধার জন্য, যে কারা কারা এই প্লে অফ থেকে উঠতে পারে, মানে পাথ ABCD, এরা তো সবাই পট 4 এ যাবে, যেটা আমরা জানতে পারবো আসলে মার্চ মাসে গিয়ে। মার্চ মাসের প্লে অফ শেষ হলে এরপরে আপনি পূর্ণাঙ্গ গ্রুপটা পাবেন। এর আগে 6টা স্পটে এরকম প্লে অফ এরকম করে লেখা থাকবে, তাই তো 6টা স্পট বাকি থাকবে। ধরে নিলাম ইতালি যাবে, ভাই ইতালি ধরেন এদিক থেকে নর্দার্ন আয়ারল্যান্ডের এগেইনস্টে জিতবে তারা, এদিক থেকে ওয়েলসের সাথে খেলবে, ইতালি যাবে ভাই। ইতালিকে ছাড়া আর বিশ্বকাপ দেখতে চাই না, এটা হচ্ছে আপনার মেইন কথা। ইউক্রেন, সুইডেন, পোল্যান্ড, আলবেনিয়া, এখানে পোল্যান্ডের পক্ষে সুইডেন আর পোল্যান্ড, এটা আমি ধরে রাখছি। তারপর হচ্ছে গিয়ে সুইডেন জিতবে। সুইডেন ঠিক আছে, মানে আপনি ইসাক ইয়োকেরেশকে আসলে একসাথে আমি দেখতে চাই। তুরস্ক, আপনি লেভানডস্কিকে দেখতে চান না? ওফ নো।
তুরস্ক, রোমানিয়া, স্লোভাকিয়া, কসোভো, এই জায়গা হচ্ছে টার্কির দিকে। আমাদের একটা soft corner আছে টার্কির সফট প্রতি, কর্নার রয়েছে, আর্দেগুলার ভাই রয়েছেন তাদের জন্য। ছোটবেলায় সে 2002 এর বিশ্বকাপের একটা হাসান সাস সেই ফ্লেভারটা চলে আসবে, ভালো মেমোরি আছে। আর ডেনমার্ক, নর্থ মেসিডোনিয়া, চেকিয়া, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, এখানে হচ্ছে ডেনমার্ক উঠলে ভালো হয়। ডেনমার্ক যারা খুবই নাটকীয় ভাবে শেষ দিনে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে, তারা বিশ্বকাপের পথে ছিল কিন্তু ওই স্কটল্যান্ডের প্যাচের কারণে তাদের বিশ্বকাপে যাওয়া হয়নি। তো এই হচ্ছে ইউরোপের প্লে অফ, এখান থেকে আমরা 4টা দেশ পাবো, এদেরকে ছাড়াই আপাতত ড্র হচ্ছে। কিন্তু ইন্টার কনফেডারেশন প্লে অফ নামে আরেকটা ব্যাপার আছে, যেখান থেকে আরো 2টো দেশ যোগ হবে। মানে যে 6টা দেশ আমরা এখনো বিশ্বকাপে পাই নাই, সেই 2টো দেশের হিসাব হচ্ছে এরকম: নিউ কালডোনিয়া ভার্সেস জ্যামাইকার একটা ম্যাচ হবে, সেখান থেকে উইনার যারা তারা খেলবে কঙ্গোর এগেইনস্টে, ওই ম্যাচ যারা জিতবে তারা বিশ্বকাপ খেলবে। বলিভিয়া, সুরিনাম, তাদের থেকে জয়ী দল খেলবে ইরাকের বিপক্ষে, যে ইরাক এখন আরব কাপ খেলছে, যেই ইরাক বাদ করে দিয়েছে ইউএই কে, সেই ইরাকের বিপক্ষে ম্যাচ, এবং ওখান থেকে আমরা 2টো দেশ পাবো। এই হচ্ছে পূর্ণাঙ্গ 48 দেশের ফিরিস্তি। আপনি তো এখানে হচ্ছে একটু পার্সিয়ালিটি করলেন, হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে ইউরোপের 4টা ম্যাচের থেকে কারা কারা থ্রু করবে Predict সেই করবো, তাই? প্রেডিক্টগুলো করেছেন। ভাই, এখান আমি থেকে তো ইরাক এখানে চাই হচ্ছে ইরাকের পক্ষে, হ্যাঁ, মানে যাক তারা, ইরাক। আর ওখান থেকে যে কোনো একজন ওখান থেকে ডিআর কঙ্গো, আমার ধারণা তারা একটা এখানে ফেভারিট হবে। ডিআর কঙ্গোর বিশ্বকাপ খেলাটা প্রথমবারের মতোই আমি যতটুকু মনে পড়ে, তারা একটা কাদেরকে বের করে দিয়ে আসছে, তাই না? নাইজেরিয়া, ক্যামেরুন, এই দেশকে বাদ করে দিয়ে যদি বিশ্বকাপে এই ধরনের নিউ কালডোনিয়ার কাছে হেরে যেতে হয়, তাইলে আর লাভ কি হইলো জীবনে, তাই না? তো সেই হিসাবে আমি ডিআর কঙ্গোকে এগিয়ে রাখছি। তো এই গেল বিশ্বকাপের পটের ফিরিস্তি। এখন ড্রয়ের একটা নিয়ম আছে না, তো ড্রয়ের নিয়মগুলো আমরা দেখে নিই যে নিয়মটা কি। নিয়মটা হচ্ছে, আচ্ছা দেখেই নিই, দেখে আমরা একটা একটা করে ব্যাখ্যা করি। মানে আর্জেন্টিনা আর স্পেন নিয়ে একটা প্যাচ আছে, যে নিয়ম অনুসারে বিশ্বকাপের ড্রটা হচ্ছে। ইউএফা থেকে দলের সংখ্যা 16, হ্যাঁ, এই কারণে এই মহাদেশের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। আমরা একটা নিয়ম এখানে মিস করে যাই হোক, আমি একটা একটা করে বলছি। আপনার হচ্ছে যে এক মহাদেশের 2টা দল একসাথে থাকবে না উইদাউট ইউরোপ, কারণ আপনার গ্রুপ হচ্ছে 12টা, যেহেতু আপনার ইউরোপের থেকে 16টা দল যাচ্ছে, সুতরাং সেইখানে কোন গ্রুপে তো আপনার ইউরোপের 2টা দল পড়বে, এই জিনিসটা স্বাভাবিক, সেটাই মেনশন করা হয়েছে। অর্থাৎ একই মহাদেশের একটা একটা করে, মানে আপনার হচ্ছে ধরেন ব্রাজিল, উরুগুয়ে এক গ্রুপে পড়বে না, সেটা পড়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনার স্পেন, ফ্রান্স এক গ্রুপে, স্পেন ফ্রান্সও তো পড়বে না, কারণ তারা পটের হিসেবে রয়েছে। ধরেন কত কত সুইজারল্যান্ড পড়তে পারে, সুইজারল্যান্ড এক্স্যাক্টলি সেটা পড়তে পারে। ইউরোপের দেশ যেহেতু 16টা, তাই 12 গ্রুপের ভিতরে তাদের তো আটাতে হবে। এরপরের পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং, যেটা প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করা হয়েছে। আগের নিয়মটা আগের ওয়ার্ল্ড কাপে ছিল, কিন্তু এই নিয়মটা নতুন। ফিফা র্যাঙ্কিং এ এগিয়ে থাকা 4 দল, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, আলাদা সেকশনে থাকবে। এই 4 দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় নিজেদের গ্রুপে, তাহলে এদের কেউ কারো মুখোমুখি হবে না সেমিফাইনালের আগে। আর আর্জেন্টিনা স্পেনেরটা আরো ইন্টারেস্টিং, স্পেন আর আর্জেন্টিনাকে 2টা পাথওয়েতে রাখা হবে, যেহেতু ফিফা র্যাঙ্কিং এ 1 এবং 2 নম্বর দল। স্পেন আর আর্জেন্টিনা যদি নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং নকআউট স্টেজ পার হয়, হ্যাঁ, ওই গ্রুপ চ্যাম্পিয়ন হতে নকআউট স্টেজ পার, হ্যাঁ, নকআউট পার হতে হবে। স্পেন আর যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে ফাইনাল বাদে লিওনেল মেসি আর লামিন ইয়ামালের দেখা হবে না, যদি তারা ওই পর্যন্ত যেতে পারে। এইটা ওয়ার্ল্ড কাপের মানে ব্যাপারটা কি আমেজ বাড়াবে নাকি এটা ধরেন হচ্ছে গিয়ে নতুনত্ব টাইপ নিয়ম? হ্যাঁ, কিন্তু হচ্ছে গিয়ে সিডেড আনসিডেড এই ফ্যাক্টটা আপনি ওই দিক থেকেও যদি খেয়াল করেন যে ইংল্যান্ড, ফ্রান্স হচ্ছে তারা মুখোমুখি হবে না সেমিফাইনালের আগ পর্যন্ত, যদি তারা ওই সেম গ্রুপ চ্যাম্পিয়ন গুলো হতে পারে। তবে আমার মনে হয় যে হলেও আসলে খারাপ ছিল না, কারণ যারা সেমিফাইনাল পর্যন্ত যাবে এই স্টেজটায়, তাদের মধ্যে আপনার হচ্ছে ওই ধরনের হাই ভোল্টেজ ম্যাচ হবেই। সাধারণত একটা বিশ্বকাপ ড্রতে, ড্রয়ের পরপরই আমরা জানতে পারি যে কোন টিম কোন জায়গায় খেলবে, কার কোন স্টেডিয়াম, টাইমিং বা সবকিছু। শুক্রবারে জানবো না, এটা আমরা এই ক্ষেত্রে জানবো শনিবারে আমরা বুঝতে পারবো যে কে কোথায় কোন স্টেডিয়ামে ম্যাচ খেলবে বা ম্যাচ খেলতে যাচ্ছে। ওই সময় আবার আরেকটা প্রোগ্রাম হবে, একটা তো ওয়ার্ল্ড কাপের ড্র হবেই, যেখানে একটু নাচনা গানাও আছে। এরপরে আপনার হোস্ট, এবং আগামীকালকে ড্রতে আপনার প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার দেয়া হবে, সেটাও নাকি একজনের কাছে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নাকি সেটা পেতে পারেন, পেলেও। তো ওই জিনিসটারও আসলে একটা পূর্বাভাস পাওয়া গেছে। এর বাইরে হচ্ছে ড্রতে ওই
গ্রুপগুলো যখন আপনার নির্ধারিত হয়ে যাবে তখনই আসলে ফিফা ওয়ার্ল্ড কাপের আলটিমেটলি মজাটা শুরু হয়ে যাবে। আমার তো মনে হয় ওয়ার্ল্ড কাপের মজা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে যখন আপনি পট দেখছেন তখন আপনি সময় গণনা শুরু করবেন যে আর 24 ঘন্টা আর 36 ঘন্টা এইভাবে কমে কমে আসতে থাকবে, এই জায়গায় চলে যাবে। এবং অলরেডি কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল তিনিও সেই ড্রতে অংশগ্রহণ করতে গেছেন। ওই জায়গায় সাংবাদিকদের জন্য হচ্ছে কি একটা নিউজ থাকবে, বাংলাদেশ কতগুলো টিকিট পাবে, বাংলাদেশকে কতগুলো অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে, এই জিনিসগুলো আসলে বের হয়ে আসবে দিন শেষে। তবে একটু প্যাঁচ আছে যে ইরান এই প্রোগ্রামটা বয়কট করেছে, তাদের ভিসা প্রসেস নিয়ে একটু সংশয় তৈরি হয়েছে। এই সংশয়গুলো বোধহয় খুব দ্রুতই সমাধান করতে চাইবে ফিফা। সাধারণত যেটা হয় যে ফিফা যখন কোনো একটা ওয়ার্ল্ড কাপ যে দেশে মানে অনুষ্ঠিত করে, যেখানে হোস্ট নেশন থাকে, তাদের উপরে ফিফার একটা বড় ধরনের সে থাকে। সাধারণত দেখা যায় যে ফিফা যা বলে সেটাই হয়, কিন্তু দেশটা যেহেতু ইউএসএ, এই ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় ধরেন হচ্ছে গিয়ে ফিফার কোন কোন জায়গায় আসলে হেল্প গুলো করে, যেমন আপনার ভিসার ইজি একটা পলিসি ওইখান থেকে বের হয় প্লেয়ারদের জন্য, টিম অফিশিয়ালদের জন্য, প্লেয়ার টিম অফিশিয়াল, ইনফ্যাক্ট হচ্ছে যারা টিকেট হোল্ডার, যারা অ্যাক্রেডিটেড জার্নালিস্ট থাকবে, সবার জন্যই হচ্ছে কি আপনার একটা সহজে ভিসাকরণ নীতি থাকে। তারপর এইবার যেহেতু আপনার 3 দেশে হচ্ছে, তখন হচ্ছে কি এক ভিসাতেই কি 3 দেশ কভার হবে, নাকি 3 দেশের জন্য আপনার ইন্ডিভিজুয়াল প্লেয়ার থেকে শুরু করে হচ্ছে আপনার বাকি সব স্টেক হোল্ডারদের জন্য একই নিয়ম থাকবে, সেই জিনিসগুলোও কিন্তু হচ্ছে ফিফা সেই নীতির মধ্যেই পড়বে। এইটা খুবই গুরুত্বপূর্ণ ড্র শুরুর আগে, সেটা হচ্ছে এই 3টা দেশের গ্রুপ আবার ফিক্স, মানে মেক্সিকো গ্রুপ এতে থাকবে, এটা নিশ্চিত। কানাডা হোস্ট কান্ট্রি, হ্যাঁ, কানাডা থাকবে গ্রুপ বিতে, আর ইউএসএ থাকবে গ্রুপ ডিতে। আর বাকি যে 9টা দেশ আছে পট 1-এ, তারা বাকি গ্রুপগুলোতে থাকবে। এই এতে আর্জেন্টিনা থাকতে পারবে না, বিতে ব্রাজিলও থাকতে পারবে না, আর ডিতে ধরেন হচ্ছে গিয়ে ফ্রান্সও থাকতে পারবে না। ফ্রান্সও থাকতে পারবে না। বাকিগুলা মানে এই 3টা একদম ফিক্স থাকবে। তো ড্রটা কি করে অনুষ্ঠিত হবে? এই 3টা যে দেশ হোস্ট, তাদের বলের কালার থাকবে আলাদা, ওই পটের ভেতরে যে বলগুলো থাকে সেইগুলো আলাদা থাকবে, সেইটা ফিক্স। এটা আনুষ্ঠানিকতার জন্য খুলে দেখানো হবে। ইউএসএ, মেক্সিকো, কানাডা, হ্যাঁ, এই গেল এক অংশ। এরপরে শুরু হবে আসল অংশটা, যে বাকি যে 9টা থেকে যাবে, সেই 9টা থেকে ধরেন কথার কথা একটা বল নেওয়া হলো, ঘোটানো দেওয়া হবে, ডাল যেভাবে ঘোটা হয় সেভাবে। এরপরে একজন তুলবেন, তোলার পরে সেখান থেকে ধরেন কথা আসলো কারেন্ট চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নাম, আর্জেন্টিনার নাম এলো। এরপরে দেখা হবে যে আর্জেন্টিনা কোন গ্রুপে পড়ছে। গ্রুপ আছে 12টা, এবার কিন্তু 3টা তো আপনার নাই, আগে গ্রুপ 3টা নাই, এবার কিন্তু এ থেকে এল। আগে তো আমরা যে পর্যন্ত যে থেমে যেতাম, এখন 10টা না, তো সরি 8টায় থামতাম, আর আগে থামতাম, এখন এল এ থামবে। এরপরে গ্রুপ ফিক্স করা হবে। ওই 3টা গ্রুপ যেহেতু নাই, এর বাইরে থেকে একটা ফিক্স করা হবে। এইভাবে করে করে একটা একটা করে পূরণ করা হবে। এই গেল পট 1-এর গল্প। পট 2 এর পরে ধরা হবে। পট 2 থেকে আমরা দ্বিতীয় স্থানগুলো সব পেয়ে যাব। ধরেন হচ্ছে ক্রোয়েশিয়া পট 2 এর প্রথম দল আসলে তারা, সুতরাং ক্রোয়েশিয়ার নামটা যখন আসবে তখন ক্রোয়েশিয়ার হচ্ছে কোথায় যাবে, কোথায় পড়ছে, কোন গ্রুপে পড়ছে, এইভাবে ফিনিশ করা হবে। আর যেটা আমরা বলছিলাম যে লাস্ট 6টা স্পট তারা পট 4-এ রাখা হয়েছে, সেইখান থেকে তার ওই আলটিমেটলি যে 4th টিমগুলো হিসেবে যে তারা হবে। যেখানে একটু কনফিউশন হতে পারে যে ধরেন কথার কথা প্রথমে তোলা হয়েছে একটা গ্রুপে আছে, লেটস সে গ্রুপ সিতে ফ্রান্স পড়েছে। ফ্রান্স পড়ার পরে পট 2-তে দেখা গেল যে ক্রোয়েশিয়া আবার গ্রুপ সিতে পড়েছে, গেল। ওই গ্রুপে কিন্তু আর কোনো ইউরোপিয়ান টিম আর যাইতে পারবে না। দ্যাট মিন্স হচ্ছে কি আপনার যখন ইউরোপের বাকি 4টা স্পট থেকে যখন 4টা দল উঠবে, তারা তো ওই জায়গায় পড়তে পারবে না, তারা আর ওই জায়গায় পড়তে পারবে না। তাদেরকে এরপরে আবার সরিয়ে, যদি একবার পড়েও যায় তখন সেটাকে সরিয়ে আবার কম্পিউটারের সিস্টেমে ওটাকে চেঞ্জ করা হবে, নতুন করে ড্র করে ওটা ওখান থেকে শিফট হয়ে যাবে। তো এই হচ্ছে ড্রয়ের আনন্দ বা ড্রয়ের মজা। আমি এবার একটু মজায় আসি না, একটু মনে করে দেবো নাকি বিশ্বকাপ কবে শুরু? আচ্ছা, মনে করে 2026-এর বিশ্বকাপ শুরু হচ্ছে জুন মাসের 11 তারিখে, এবং এই যে বিশ্বকাপের আমেজ, এটার নকআউট ফেজ শুরু হবে 19 জুন ফাইনাল, আচ্ছা ভালো কথা 19 জুলাই ফাইনাল, দুঃখিত। গ্রুপ পর্ব শেষ হচ্ছে 27 জুন, পরদিন থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ 32। এটাও নতুন, মানে এই জায়গাটা তো হচ্ছে রাউন্ড অফ 32, মানে 48টা দেশ থেকে আপনার 32টা দেশ নিয়ে সেই নকআউট স্টেজটা শুরু হবে। মানে এই এডিশনটাই নতুন, কারণ এর আগে আমরা ওয়ার্ল্ড কাপের সময় কি দেখতাম যে 32টা দল, 16টা বাদ পড়ে যায়, 16টাকে নিয়ে আপনার রাউন্ড অফ 16 শুরু হয়। এবার যেহেতু দল বেড়েছে, সুতরাং সেই জায়গায় হচ্ছে আপনার সংখ্যাটাও বেড়েছে, একটা করে ম্যাচও কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা দলের বাড়লো। তার মানে আমি প্রতিটার গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপ 12 গ্রুপের তাদেরকে পাচ্ছি, 12 দুগুণা 24 হচ্ছে কি আপনি এখানে পাচ্ছেন, প্লাস হচ্ছে বেস্ট 8টা হচ্ছে চলে আসবে, এবং 32 রাউন্ড অফ 32 যেটাকে বলছি। এরপরে রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16, এরপরে আবার আগের ফর্মেট। কিন্তু এইখানে থার্ড হইলেও একটা চান্স আপনার খুব ভালো মতো আছে। তার মানে এবার ইকুয়েশনের মারপ্যাচ
অনেক অনেক, এবং আমাদেরও ধরেন হচ্ছে যে গোল ব্যবধান এগুলো নিয়ে আসলে কথা বলতে হবে। মানে আপনি যদি হিসেব করেন ধরেন সেকেন্ড ম্যাচ ডের পরও আপনি কোন দলকে কমপ্লিটলি আসলে বাদ দিয়ে দিতে পারবেন না যে ওয়ার্ল্ড কাপে তার নকআউট স্টেজে যাওয়া হচ্ছে না, কারণ হচ্ছে আপনার অন্য দলগুলোর হিসেব থাকবে, তখন অন্য গ্রুপগুলোর হিসেব থাকবে। দ্যাট মিনস হচ্ছে আপনার 12টা গ্রুপের থার্ড হওয়া 8টা দলও কিন্তু সুযোগ পাচ্ছে। আচ্ছা, গেল এই আলোচনা গেল। এখন আসেন আমরা একটু এটা অদ্ভুত কাজ করি, যেটা হচ্ছে প্রেডিকশন। কিরকম প্রেডিকশন? ধরেন ফাইনাল প্রেডিকশন, ফাইনাল প্রেডিকশন ধরেন আমরা আমাদের দেশে যেই দলের সমর্থক বেশি সেটা সবাই পট ওয়ানে, তাই না? আমি তো এক্সপেক্ট করছি না যে দেশে প্যারাগুয়ের সমর্থক আসলে আছে, তাই না? থাকতে পারে দুই একজন, রকি সান্তাক্রুজের জন্য অনেকেই হতে পারে, বা প্যারাগুয়ের এম্বাসিতে বাংলাদেশে যদি থাকে যারা কাজ করেন তারা প্যারাগুয়েকে হতে পারে। আমরা ধরেন আমরা শুরু করি যে আমরা এই মুহূর্তে আছি পট ওয়ানে, কানাডা, মেক্সিকো, ইউএস এর কথা বাদ দিলাম। হ্যাঁ, স্পেন, আর্জেন্টিনা। আমরা ধরেন বাংলাদেশের পছন্দের দুই দল আর্জেন্টিনা এবং ব্রাজিল দিয়ে শুরু করি। আর্জেন্টিনার জন্য কি রকম গ্রুপ হতে পারে, আপনি এটা আন্দাজ দেন? এই জায়গাতে ধরেন হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের যারা সাপোর্টার রয়েছেন বা যারা ফলো করেন তারা চাবেন হচ্ছে ইজি একটা পাথওয়ে আর্জেন্টিনার কাছে আসুক। আবার ইজি পাথওয়ে থেকে ধরেন লাস্ট বারও তো হচ্ছে অলমোস্ট ইজি একটা পাথওয়ে ছিল আর্জেন্টিনার, তারপরও তো তারা গ্রুপ স্টেজের প্রথম ম্যাচটা সৌদি আরবের কাছে তারা হেরে গেল। এই জায়গাটায় সহজ যদি হতে হয় ধরেন হচ্ছে আমরা ধরেই নেই আর্জেন্টিনা পট ওয়ানে, মানে একটা গ্রুপের শুরুতে রয়েছে, তার সাথে ধরেন হচ্ছে গিয়ে যে চাইবো যে সেটা যেমন আপনি কলম্বিয়াকে নিতে পারবেন না পট টু থেকে, ইকুয়েডরকে আপনি নিতে পারবেন না। হ্যাঁ, তো নরমালি হচ্ছে কি আপনার ধরেন জাপান, ওকে, আমার কাছে আমি চাইবো হচ্ছে আর্জেন্টিনা, জাপান যদি বলেন আপনার জাপান, হ্যাঁ জাপান। পট 3 থেকে ধরেন হচ্ছে গিয়ে যে পানামা, ওকে, আর পট 4 থেকে ইতালি। ইতালি কোয়ালিফাই করতে পারলে তারাও কোন না কোন গ্রুপে পড়ে, এই গ্রুপটা তখন কঠিন হয়ে যাবে ডেফিনেটলি। এবং আমার মনে হয় আপনার ওই গ্রুপটাই যে আলটিমেটলি ইতালি যদি কোয়ালিফাই করে গ্রুপ অফ ডেথ আপনার হয়ে যেতে পারে। কারণ আপনি চিন্তা করেন যদি স্পেনের সাথেও তো ইতালির আসলে পড়ার সম্ভাবনা পারে, কিন্তু আবার খুব আনলাইকলি ইউরোপের দলগুলোর সাথে। ধরেন হচ্ছে ব্রাজিল ইতালি পড়লো, ধরেন আপনি আর্জেন্টিনা ইতালি পড়লো, সেই গ্রুপটাকে তো আপনার গ্রুপ অফ ডেথ আসলে বলতেই হবে। আর পট 4 থেকে যদি আপনি আর্জেন্টিনার কথা বলেন, আমি যাব হাইতি অথবা কুরাসাও একটা পড়ে যাবে। মানে ঝামেলা যেটা হবে, যেহেতু ইউরোপের প্লে অফের 4টা দল পট 4-এ, এইখানে দেখা যাবে 4টা গ্রুপ ইজিলি খুবই টাফ হয়ে যাবে। কি কারণে টাফ হবে? ধরেন কথার কথা ইতালি যদি বিশ্বকাপে ওঠে, যেটা আমরা চাই, ইতালি উঠলে সেই গ্রুপ তো অটোমেটিক আপনি পট 4 এর টিম এক্সপেক্ট করবেন কুরাসাও, তাই না? তো ইতালি তো আপনি এক্সপেক্ট করেন না। ইতালি যদি চলে যায় ওইটা আবার ইজিলি আপনি যদি চিন্তা করেন ধরেন হচ্ছে যে ডেনমার্ক হয়, হ্যাঁ তাও ডিফিকাল্ট। ইতালি যদি আপনার কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র এই তিনটার গ্রুপে যে পড়ে, তখন হচ্ছে কি আবার হিসাবটা একটু পাল্টে যাবে। আবার ধরেন এই যে স্লোভাকিয়া বলেন, তুরস্ক বলেন, পোল্যান্ড বলেন, যারাই যাবে তারাই আসলে ইতালি সবচেয়ে শক্তিশালী এখানে। আচ্ছা ঠিক আছে, আমি এটা ব্রাজিলের একটা প্রেডিক্ট করি তাহলে, একটা আন্দাজ করে। ধরেন ব্রাজিল তো গ্রুপ একটাতে থাকবে, এটা পট 1 এর টিম। ব্রাজিলের সাথে আমি দেখতে পাচ্ছি থাকছে হচ্ছে সেনেগাল, হ্যাঁ সেনেগাল থাকছে। এরপরে আমি দেখতে পাচ্ছি এটার সাথে থাকবে নরওয়ে, এর্লিং হল্যান্ড ভার্সেস কার্লো আনচেলত্তি। আপনি মিশরকেও ধরতে পারেন, ইজিপ্টকেও ধরা যাবে, মোহাম্মদ সালাহ, হ্যাঁ হইতে পারে। আর আমি দেখছি এখানে ইতালি, ব্রাজিল আর ইতালি। ও মাই গড, না এদিকে হবে। আমি উপরে একটা দিয়েছি সেনেগাল, হ্যাঁ এখানে কোনো ইউরোপের টিম নাই, একটা আছে, এটা হলেও আসলে হতে পারে, হু নোস। খুবই ডিফিকাল্ট হয়ে যাবে তখন গ্রুপ। তবে আসার খবর হচ্ছে খুব দ্রুত এবার বিশ্বকাপ থেকে বাদ পড়া এইসব বড় দলের জন্য কঠিন, কারণ যেহেতু তৃতীয় হলে আপনি প্রপার সিডিং পাবেন না, মানে বিশ্বকাপের পরের ফেজগুলো থেকে। কিন্তু ধরেন হচ্ছে আপনি ওই হিসেবটাও করেন যে যেহেতু থার্ড প্লেস আছে, আপনি গ্রুপ স্টেজে 3টা ম্যাচ খেলবেন, কোনো বড় দল ওয়ার্ল্ড কাপে যে 3টা ম্যাচেই হারবে, হ্যাঁ সেইটা কিন্তু হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেবল অনেক ক্ষেত্রে বলা হয়। যেমন আপনি ধরেন স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স পট 1-এই যারা আছে, ব্রাজিল, পর্তুগাল, ওরা যে 3টা ম্যাচেই হারবে এমন আসলে হারার কথা না। হ্যাঁ মানে অপ্রত্যাশিত কিন্তু হয়ে গেলে তো হয়ে যায় অনেক কিছু, কত কিছুই তো আসলে একটা ওয়ার্ল্ড কাপে ঘটে। এই ড্রর পুরো মেকানিজমটা দেখে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপটাকে লাস্ট পর্যন্ত মানে এই বড় দলগুলোকে টেনে নিয়ে যাওয়া, এবং হচ্ছে ওই হিসেবটা আর কি মাথায় আছে
যে বড় দল যেন আগেই বাদ না পড়ে। এটাকে কোনো পার্সিয়ালিটিও আমি বলবো না, এটা সিস্টেমটাই আসলে সব দলের জন্য এইভাবে দাঁড় করানো হয়েছে সমানভাবে। আমার কাছে মনে হয় এবার ওয়ার্ল্ড কাপে আমরা বেশ কিছু এক পেশে ম্যাচও দেখব, যেটা খুবই স্বাভাবিক। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইউএস এর যে ক্লাব ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি এখান থেকে, সেখানে গরম একটা বড় ফ্যাক্টর হয়েছিল এবং এই টিমগুলোর খেলা কখন কোন টাইমে হবে এইটাও নির্ভর করবে ফিফার সিদ্ধান্তের উপরে। কথার কথা, আর্জেন্টিনার ম্যাচ তারা চিন্তা করবে যে আর্জেন্টিনার লোকেরা যাতে প্রপার একটা টাইমে দেখতে পারে। এটার সঙ্গে দক্ষিণ এশিয়া বা এশিয়ার সাথে ওই মিলটা বা মেলবন্ধনটা হয়তো থাকবে না। সেটা একবার নকআউট ফেজে যখন গেম চলে যাবে তারপর হয়তো ব্যাপারগুলো আলাদা হবে, তখন সবগুলো ম্যাচের একটা টাইমিং থাকবে। কিন্তু যেহেতু একটা লম্বা সময় জুড়ে বিশ্বকাপ হবে এবং বিশ্বকাপের খেলা আমরা কখন থেকে এক্সপেক্ট করতে পারি, সন্ধ্যা 7টা থেকে হয়তো শুরু হতে পারে, রাইট? 7টা না হলেও 8টা 8টা 8:30 তো হবে। ধরেন ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় যেটা হয়েছে, লাস্ট ম্যাচটা কিন্তু স্টার্ট হয়েছিল না, ফার্স্ট ম্যাচটার কথা বলছি। ফার্স্ট ম্যাচটা কখন 8টায় হতে পারে, 7টা এরকম হওয়ার কথা। 7টার মধ্যে হয়তো একটা বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা, আর রাত 11টায় হয়তো আপনার আরেকটা টাইমিং থাকতে পারে, রাত 2টা একটা থাকবে, 4টা একটা থাকার কথা থাকবে, আবার হচ্ছে আপনার সন্ধ্যা 7টায় হচ্ছে, মানে সকাল 7টা, সকাল 7টাও থাকতে পারে। এখন সকাল 7টায় যে ম্যাচটা হবে ওইটা কিন্তু হচ্ছে ওইখানের জন্য হচ্ছে আপনার রাতের হিসেবটা তখন হচ্ছে কাজ করবে, কারণ আপনি 11 ঘন্টার একটা ডিফারেন্সও যদি দেখেন, যেমন আগামীকালকের যে ড্রটা সেটা বাংলাদেশ টাইম রাত 11টায়, কিন্তু ওখানের টাইম কিন্তু দুপুর 12টায়। দেখেন এই 11টা টাইম যেটা মানে ওয়ার্ল্ড কাপ ড্রটা হবে, কাতার ওয়ার্ল্ড কাপের সময় ড্রয়ের টাইমটা এরকম 10টা 11টা ছিল, কারণ ওটা হচ্ছে এমন একটা টাইম 10টা 11টা মানে বাংলাদেশ সময়, সেটা পুরো ইউরোপ বলেন বা যা বলেন সবাই তখন মোটামুটি জায়গা থাকে। আপনি একটা জিনিস চিন্তা করছেন, অস্ট্রেলিয়া 7টার সময় যদি হচ্ছে আপনার ম্যাচ হয় বা 8টার সময় যদি আপনার ম্যাচ হয়, ওই ম্যাচটা ওদের টাইম তো ভাই একেবারে আর্লি মর্নিং এ যে আপনার ম্যাচটা করতে হবে না, খুব আর্লি কি হয় 11টা কোথাও কোথাও, মানে ওখানে তো টাইমের বেশ কিছু ডিফারেন্স আছে, মেক্সিকো আছে, কানাডা আছে, সেগুলোর উপরে হয়তো নির্ভর করবে। কিন্তু গরম একটা প্রকট ব্যাপার ওখানে হয়তো তৈরি করে দেবে। এই কারণে বড় টিমগুলো চাইবে খেলতে আসলে রাতের বেলায় খেলা, মানে হচ্ছে এই দিকে সকালবেলায়, সকালের দিকে 4টা 5টা। যদিও এই অভ্যাসটা আমার মনে হয় আমাদের দর্শকদের অনেকেরই থাকার কথা। আর ওয়ার্ল্ড কাপের সময় ভাই হচ্ছে যার এই অভ্যাস নাই তিনিও হচ্ছে ওই অভ্যাসটা করে ফেলেন অ্যালার্ম দিয়ে। হ্যাঁ, 2014 বিশ্বকাপে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ব্রাজিলে যখন বিশ্বকাপ হয়েছে তখন তো রাত 4টা বাজেও খেলা একটা কিক অফ টাইম ছিল, সেটা শেষ হইতে হইতে 5টা 6টা বেজে যেত, তাই না? তো ওই আবার নকআউট ফেজে যখন চলে যাবে তখন স্বাভাবিক, এবং যে ইউরোপের স্ট্যান্ডার্ড মেনে পুরো বিশ্বেরটা মেনেই হয়তো তখন টাইমিংটা দেখা যাবে, সেটা আমরা জানতে পারবো শনিবার নাগাদ। আচ্ছা, বাকি দলগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি কেন? স্পেনের কথা যদি বলেন, স্পেনের ক্ষেত্রে চাবো হচ্ছে কি তারাও একটা ইজি পাথওয়ে পাক, ধরেন স্পেনের সাথে কোরিয়াকে আমি দেখছি, এরপর অন্য জায়গা থেকে উজবেকিস্তানকে আমি দেখছি, এবং একই সাথে ধরেন ঘানা। দারুণ নাবিল খান। এবার বিশ্বকাপ কে জিতবে ভাই? যদি বিশ্বকাপ জিতবে ফ্রান্স। বিশ্বকাপ জিতবে ফ্রান্স, মানে কেন জিতবে মনে হচ্ছে তাই, ফ্রান্সের যে স্কোয়াড এবং কিলিয়ান এমবাপ্পে যা করছেন। স্পেন কি দোষ করছে? স্পেনও ভালো, ঠিক আছে, ভালো করছে তারা। মিকেল মেরিনোই তো যে ফর্মে আছে আর্সেনালের, এই তো জিতাই দিবে। মানে দেখা যাবে স্পেনে কাকে রেখে কাকে। ওই স্পেন ফ্রান্সের এই ইকুয়েশনটা হবেই, মানে প্রত্যেকটা জায়গায় আপনার মানে দুইজনের মধ্যেই ব্যাটেল হবে। আর্জেন্টিনা কেন বিশ্বকাপ জিতবে? আর্জেন্টিনাটা মনে হচ্ছে না হবে, মানে ভেতরের ইনার ফিলিংস যদি বলেন, সেই ইনার ফিলিংস কি এখানে আলোচনার বিষয়? যদিও হচ্ছে ইনার ফিলিংস প্রত্যেকবারই আর্জেন্টিনার হয়ে আর্জেন্টিনা সবাই দেখে, কোনোবারই সেটা কাজ করে না। একবার যে হবে, ব্রাজিল হচ্ছে সেমিফাইনাল পর্যন্ত যাবে, সেমিফাইনালে যে পরে ব্রাজিল হচ্ছে হারিয়ে যাবে। এবং এই প্রেডিকশন গুলো কিন্তু আমাদের সময় সময় বদল হয়। ধরেন 1 বছর আগেও আমরা প্রেডিকশন দিয়েছি একটা, সময় সময় যখন যায় এই জিনিসটা নিয়েছি যে আমরা অক্টোবর ফ্রেন্ডলির পর একরকম দিব প্রেডিকশন, প্রতি মাসে প্রেডিকশন চেঞ্জ করব, ওই মুহূর্তে কি মনে হচ্ছে সেটা দিয়ে। কার্লো আনচেলত্তির আন্ডারে ব্রাজিল তারাও বিশ্বকাপে ওয়ান অফ দ্য ফেভারিটস হয়ে যাবে, তাতে কোনো সংশয় নাই। এবং ব্রাজিল মোটামুটি একটা 11 দাঁড় করে হচ্ছে, ব্রাজিল সমর্থকরা মোটেই হতাশ হবে না। নাবিল খান মনে করেন সেমিফাইনাল পর্যন্ত যাবে, কিন্তু তাদের পক্ষে আরো দূর যাওয়ার সুযোগ আছে। পর্তুগালের কথাও ভুলে গেলে কিন্তু চলবে না। হ্যাঁ, পর্তুগালও বিশ্বকাপ জিততে পারে। আমার সময় পর্তুগাল, ইংল্যান্ড এগুলো আসলে থাকবেই, 7-8টা টিম যা থাকে আর কি। আপনি জানাতে পারেন আপনার প্রেডিকশন। এই বিশ্বকাপের ড্র কত রাত 11টায়, এবং আমরা একটা পরিকল্পনা করছি, সেটা হচ্ছে ড্র নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাই শুক্রবার রাতেই। এখন আপনি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এই প্রোগ্রামটা যখন ড্র চলবে সেটা লাইভ রিয়াকশন দেখতে চান নাকি ড্র এর পরে অ্যানালিসিস দেখতে চান। যদি লাইভ রিয়াকশন দেখতে চান তার সঙ্গে পরের অ্যানালিসিস ফ্রি, হ্যাঁ। আর যদি লাইভ রিয়াকশন আমাদেরকে না দেখতে চান সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। মনে হয় যে রিও ফার্ডিনান্ড দেখব, ওই টাইমটায় রিও ফার্ডিনান্ডকে আপনি দেখবেন, ইনফ্যান্টিনো কি বলছেন সেটা দেখবেন লাইভ, সেটাও আসলে আপনাদের কাছে সুযোগ আছে। পুরোটাই এটা কি আমাদের এই সিদ্ধান্তের উপরে নির্ভর করতে পারে, এটা জানিয়ে রাখলাম।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.